এসেছে একটা দাবি নিয়ে, তুমি কি রাখবে? আমি অবশ্যই রাখবো। তুমি তুমি জাস্ট বলো। ফুপির জীবনের শেষ দিনগুলোতে ফুপির পাশে থাকবে নাহিয়ান? যাবে আমার সাথে ফিরে তোমার নিজের বাড়িতে? তোমাকে তো আমাকে আগেই বলেছি যে আমি পারবো না, মানে আমাকে কনভিন্স করার জন্য বাসা পর্যন্ত আসার কোনো দরকার ছিল না। আমি তোমাকে কনভিন্স করতে আসিনি তো। জেসমিনের একটা ওষুধের ডোজ এখন আছে, আর ডাক্তারের দায়িত্ব থেকে পেশেন্টের খোঁজ নিতে এসেছি। এসো ভিতরে এসো, জেসমিন রুমেই আছে, যাও। বিপাশা, তোমার কি মুড অফ? মানে কোনো সমস্যা হচ্ছে? মুড অফ হবে কেন? আমি ঠিক আছি। না মানে দেখে মনে হচ্ছে, আমাকে দেখে তুমি খুব বিরক্ত হয়েছো, আর অনেক অপ্রস্তুত লাগছে তোমাকে। তুমি ছাড়াও আমার ভাবার অনেক কিছু আছে ইমতিয়াজ। বিপাশা, আমি শুধু আমার অনেক কাজ আছে। তুমি জেসমিনের রুমে যাও, আমি চা পাঠিয়ে দিচ্ছি। জেসমিন, ফুপি, আমি কোন অবস্থায় কোন সিচুয়েশন ওই বাড়ি থেকে বের হয়ে আসছি এটা যদি তুমি জানতা, তুমি আর আমাকে ওই বাড়িতে ফিরতে বলতা না। আমি সব জানি নাহিয়ান, ঠিক তোমার মতো আমিও একদিন এই বাড়ি থেকে সব ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম খুব সুখে থাকবো, নিজের একটা আলাদা জগৎ বানাবো। কিন্তু আজ যখন মৃত্যুর ঠিক দুপা সামনে দাঁড়িয়ে আমি পিছনে তাকাই, তখন বুঝতে পারি আমি কত বড় ভুল করেছিলাম। এতগুলো বছর সবার থেকে দূরে থেকে ভেতরে ভেতরে তো আমি অনেক আগে মরে গিয়েছি। তোমাকে তো আমি সেই ভুলে পুনরাবৃত্তি করতে দিতে পারি না। সত্যি করে বলো তো নাহিয়ান, তুমি কি তোমার ফ্যামিলিকে মিস করো না? তোমার মাকে মিস করো না? হ্যাঁ, মিস করি ফুপি। আমি তো মানুষ, আমি আমি তো একটা মানুষ, আমি তো কোনো রোবট না। আমি ফিরে যাবো ফুপি, ডেফিনেটলি ফিরে যাবো, বাট এইভাবে না। এইভাবে হেরে গিয়ে আমি ফিরতে চাই না। আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে তারপরেই ওই বাড়িতে ফিরবো। প্লিজ ফুপি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। ফুপি, আই প্রমিস টু ইউ, আমি প্রতিদিন ভিডিও কলে অন্তত একবার হলেও তোমার সাথে কথা বলবো। আমি প্রতিদিন তোমার খোঁজ খবর রাখবো, এটুকু আমি করবোই, আই প্রমিস। ভিডিও কলে না নাহিয়ান, তুমি প্রতিদিন শুধু একবার আমার সাথে একটু দেখা করতে আসবে, তাহলে শুধু আমি মেনে নেব। নাহলে আমি ভাববো ফুপি মারা যাচ্ছে শুনেও নাহিয়ানের মন একটু নরম হয়নি। ফুপি, কেন তুমি বারবার মরে যাওয়ার কথা বলতেছো? আমার জাস্ট অসহ্য লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ডান। আমি প্রতিদিন নিয়ম করে অন্তত একবার হলেও তোমার সাথে দেখা করে আসবো।
এবার খুশি তো? প্লিজ ফুপি, আর আর মরার কথা বলো না। মাম্মাম, এখন আমাদের যাইতে হবে। এতক্ষণে মনে হয় বাসার সবাই বুঝে গেছে আমরা বাসায় নাই। আর খুব রাগ করবে সবাই। তাছাড়া তোমার মেডিসিনেরও তো টাইম হয়ে গেছে। আর বাইরে বেশিক্ষণ থাকলে তোমার শরীরটাও খারাপ করবে। চল। ও, আমার শরীর একদম ঠিক আছে রাশা। আজ নাহিয়ানকে দেখলাম, আমার মন শরীর দুটোই আজ ভালো হয়ে গেছে। তোমরা বিলটা দিয়ে এসো, আমি একটু বাইরে দিয়ে দাঁড়াচ্ছি। আচ্ছা, অনেকদিন পর আমার কেন যেন মুক্ত আকাশের নিচে হাঁটতে ইচ্ছে করছে। আমার একটু মুক্ত বাতাস দরকার। সরি, আমি সত্যি জানতাম না মাম্মাম বাড়ি ফেরা নিয়ে তোমাকে এইভাবে ইমোশনাল প্রেশার দেবে। আই এম রিয়েলি সরি নাহিয়ান। ওহ রাশা, তুমিও না একদম তোমার মায়ের মতো ড্রামা কুইন হয়েছো। এইখানে আবার ইমোশনাল ব্ল্যাকমেইল, প্রেশার এগুলোর কি আছে? তুমি অনেক লাকি নাহিয়ান, বাবা মায়ের ভালোবাসা পাইছো। আবার আমার মাম্মামও তোমাকে কত ভালোবাসে। মাম্মু যদি আমাকে 10%ও ভালোবাসতো তাহলে আমি নিজেকে লাকিয়েস্ট পার্সন ভাবতাম। চলো, মাম্মাম বাইরে একা একা হাঁটতেছে। মাম্মামকে বেশিক্ষণ একা একা রাখা ঠিক হবে না। Sure, sure. রাশা, I'm sorry. আমি extremely sorry রাশা। আমি বুঝতেছি তুমি কত সাফার করতেছো, বাট আমি কিছুই করতে পারতেছি না। আমি সত্যিটা মেনে নিছি নাহিয়ান, আমি ঠিক আছি। এখন শুধু একটাই চাওয়া, আমাদের কাছে যতদিন সময় আছে মাম্মামকে আর একটুও কষ্ট দিতে চাই না আমি। আচ্ছা চলো চলো, মাম্মাম বাইরে অনেকক্ষণ ধরে একা, অনেক কেয়ারলেস মাম্মাম, ডাক্তারের কোনো কথাই শুনতে চায় না। চলো। আচ্ছা, আমি তোমাদেরকে বাসার মধ্যে আগে দিয়েছি, আসো। কোনো দরকার নাই, গাড়ি নিয়ে আসছি। তুমি বরং তোমার বাসায় যাও, মেঘা একা ওইখানে। ওকে ফাইন। আচ্ছা, অ্যাটলিস্ট গাড়িতে উঠে দিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ সাফায়েত, আমি মাত্রই মেঘাদের বাড়ি থেকে অফিসে ফিরলাম। তোমার অনুমান একদম ঠিক ছিল। ও, তার মানে মেঘার মা লুকিয়ে লুকিয়ে তার মেয়ে এবং আমার ছেলের সঙ্গে যে দেখা করতে যায় এটা ওই বাড়ির কেউ জানে না, তাই তো? নো, একদমই না। আমার কথা শুনে তো মেঘার চাচি আকাশ থেকে পড়লো। আমি জাস্ট ছোট্ট একটা টোপ ফেলেছি, অমনি মেঘার চাচি একদম রাগে ফেটে পড়লো। আমরা যেভাবে প্ল্যান করেছিলাম আমি ঠিক সেভাবেই কথাগুলো বলেছি। আমি মেঘার মাকে এমনভাবে কোণঠাসা করেছি যে ওদের নিজেদের মধ্যেই লেগে গেছে। শোনো শোনো লুবনা, তুমি যেটা করতে চাচ্ছ না সেটা কিন্তু একটু রিস্কি। হ্যাঁ, আমি জানি তুমি মা হিসেবে নাহিয়ানকে ফিরিয়ে আনতে চাও, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। মানে নাহিয়ান আমার ছেলে তো, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও যদি কোনোভাবে বুঝতে পারে যে আমরা এর পেছনে আছি তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই হিতে বিপরীত হবে। ও তখন সারা জীবনের জন্য আমাদের হেট করা শুরু করবে। আমি কোনো কাঁচা কাজ করছি না সাফায়েত। নাহিয়ান আমাদের উপর রাগ করবে না, উল্টো মেঘার মাকে ভুল বুঝবে। ও ভাববে মেঘার মাই নিজের স্বার্থের জন্য ওদের সম্পর্কের কথা সবার সামনে এনেছে। তা অবশ্য ঠিক। মেঘার লোভী ফ্যামিলি তো আমাদের হয়ে কাজটা করে দিচ্ছে। আচ্ছা, আজকে যে মেঘার চাচার সঙ্গে তোমার দেখা করার কথা সেটা মনে আছে তো? সব মনে আছে না। এই সাফায়েত রশিদ কাজের কথা কখনো ভোলে না। আমি সময় মতোই ওই মেঘার চাচার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আর এখন থেকে সবকিছু ঠিকঠাক সময় মতোই হবে।
ইমতিয়াজ, তুমি একা বসে আছো, জেসমিন কোথায়? তোমাদের বাসার মানুষ কোথায় আছে আমি কিভাবে বলবো? আমি রুমে ঢুকে ওকে পাইনি। তো রুমে ঢুকে পাওনি, চুপচাপ বসে আছো কেন? বাইরে গিয়ে আমাকে বললেই তো পারতে। তোমার যে রাগ দেখেছি, আর কিছু বলার সাহস হয়নি। আর তাছাড়া আমি ভাবছিলাম হয়তো বাসারই কোনো কোথাও আছে, চলে আসবে, কিন্তু আসলে দেরি হয়ে যাচ্ছে। ওর ওই ওষুধটা টাইমলি দিতে না পারলে শরীর সাপোর্ট করবে না। মনে হয় দোতলার কোনো রুমে আছে, অথবা মার রুমে। আমি দেখছি, তুমি ততক্ষণ চা খাও। বাসা, তোমার কি হয়েছে আমাকে বলা যাবে? মানে আগে তোমার কি হতো সেটা তো বুঝতে পারতাম, এখনো বুঝতে পারছি। আর পুরনো বন্ধু হিসেবে তো বলতেই পারো। সকালে আমাদের কথা শওকত শুনে ফেলেছে, আমাকে ভুল বুঝছে, কোনো কথা শুনতে চাচ্ছে না। আশ্চর্য, মানে আমাদের কথা এমন কি ছিল যে সন্দেহ করবে? এই জন্যই তোমাকে বলেছিলাম যে আমার ব্যাপারে জানিয়ে দাও তোমার হাজবেন্ডকে। এতদিন যেহেতু জানাইনি, এখন হুট করে জানাতে গেলে প্রথমে শওকত যে প্রশ্নটা করবে, তুমি যেদিন প্রথম এখানে ডক্টর হিসেবে আসলে সেদিন আমি তাকে কেন জানালাম না, কেন লুকালাম? তখন আমি কি উত্তর দেব? সেই কৌতূহল কিন্তু আমারও আছে বিপাশা। কেন জানালে না আমার কথা? কেন আমাকে লুকিয়ে রাখলে সবার থেকে? মানে আমার এখন যে উপস্থিতি, এটা কি তোমাকে এখনো ভাবায়? এই প্রশ্নের কোনো উত্তর যে আমার জানা নেই ইমতিয়াজ, সেটা তুমি খুব ভালো করে জানো। প্লিজ কোনো উত্তর খুঁজতে যেও না। যে কারণে এসেছো, মানে জেসমিনের ট্রিটমেন্ট, ওটাতেই থাকো, বাকি সব ভুলে যাও। আমি জেসমিনকে ডেকে আনছি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। রবীন্দ্রনাথ কবছে আমাকে আর ঠকাতে পারবে না ইমতিয়াজ। যা গেছে তা একেবারেই গেছে, এক বিন্দুও কিছু বাকি নেই, সত্যি বাকি নেই। সে কি? চাচা, আপনি আপনি এইখানে এইভাবে দাঁড়ায় আছেন, কোনো দরকার ছিল? আসেন না, ভেতরে আসেন। আমি একদম পছন্দ করি না। আমি বেশ অনেকক্ষণ ধইয়া এই বাসার সামনে গেটে অপেক্ষা করতেছিলাম নারায়ণ সাহেব আর আপনার জন্য। অনেকক্ষণ ধরে আসছেন তো আমাদের একটা ফোন দিলেই তো পারতেন। ফোন একটা না, দুইটা নম্বরে ডজন খানেক বার আমি ফোন দিয়েছি। নাইহান সাহেব ফোন তো ধরেনি নাই, আর আপনার নাম্বার তো বন্ধ। ওহো, আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা চাচা, কোনো দরকারে আসছেন? ঢিলামি আমার একদম পছন্দ না। আজ মাসের কত তারিখ খেয়াল আছে? শোনেন, আপনারা দুইজন বিয়ার শাদী না কইরা একসাথে থাকতে চাইছেন। আমি শুধুমাত্র আপনার মুখের দিকে তাকাইয়া একসাথে থাকার পারমিশন দিচ্ছি। তাই বইলা বাড়ি ভাড়াটাও কি সময় মতো দেবেন না? বাড়ির মালিকের কাছে আমার তো জবাবদিহি করতে হয়। তাছাড়া আপনাদের এই অবৈধ সম্পর্ক নিয়ে কত জায়গায় কত জনের কাছে কত চাপ সামলাতে হয়, বুঝেন আপনি কিছু? আমার একদম খেয়াল ছিল না, আসলে আমরা অ্যাডমিশন পরীক্ষা সব কিছু মিলে না, আমি ভুলে গেছিলাম। আচ্ছা আমি দিতেছি।
আসলে এই মুহূর্তে তো আমার কাছে বেশি টাকা নাই, আমাকে আর কয়েকদিন সময় দেন, আমি আপনাকে পুরো টাকাটা দিয়ে দিব। ততদিনের জন্য এই 2000 টাকা রাখেন। এইভাবে কি সংসার চলে নাকি? তাছাড়া এই 2000 টাকা দিয়া এই বাড়ির মালিক রে আমি কি বুঝটা দেব? তাছাড়া আমার কথা হইলো, এই বাড়ি ভাড়ার দায়িত্ব আপনি একা নিতেছেন কেন? নায়ান সাহেব কই? উনি কি সারা দিন রাত গায়ে হাওয়া বাতাস লাগে ঘুরে বেড়ায়, একটা টাকা ইনকাম করে না, আবার আপনাকে বিবাহ করে না। এমন একটা বেকার ছেলের সাথে আপনি আছেন কেন? আপনার মতো একজন ভালো, সুন্দর এবং শিক্ষিত মায়ের জীবন সে তো নষ্ট করে দিতেছে। চাচা, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আর এটা আমাদের নিজেদের ডিসিশন। বিয়া বুঝলাম আপনারা ট্রাই করলেন, কিন্তু একজন আর একজনকে তো ভালোবাসেন, তাই না? নায়ান সাহেব যদি আপনারে সত্যি ভালোবাসতো, তাহলে ওই দিন নায়ান সাহেবের পরিবারের সামনে আপনাকে এইভাবে ছোট করতে পারতেন না। ওনারে তো দেখলাম আপনারে এতটুকু পরিমাণ সম্মান দিল না। চাচা, সত্যিটা জেনেও আপনি দয়া করে আমাদের এই বাসায় থাকতে দিয়েছেন দেখে যে আপনি সব ব্যাপারে নাক গলাবেন, সেই অধিকারটা কিন্তু আপনার নাই। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক বলছেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর মতো সময় বা কোনো ইচ্ছাও আমার নাই। কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার শেষ ডেট যে শেষ হয়ে গেছে, সেই কথাটা তো আপনার আমি বলতে পারি নাকি তাও পারবো না। পরিষ্কার একটা কথা, সেটা কান খুলে শুনে রাখেন। আজকের মধ্যেই এই বাড়ি ভাড়ার পুরো টাকাটা আমাকে দিতে হবে, নইলে নাহলে বাসা ছাড়তে হবে। হ্যাঁ, সেইটাই কথা। নাহিয়ান সাহেবকে আমি কথাটা সামনাসামনি বলতাম, কিন্তু তারে তো পাইতেছি না। আপনারে পাইছি, আপনারে একবারে খাঁটি ভাবে কইয়া দিলাম। শোনেন মামনি, আমি আলাউদ্দিন অতটা খারাপ মানুষ না। আপনারা বাড়ি ভাড়া 2-4 দিন পরে দিলেও বছরের পর বছর ধইরা এই বাড়িতে আরামসে আপনারা বসবাস করতে পারতেন, যদি আমি দেখতাম যে নাহিয়ান সাহেবের মধ্যে কোনো দায়িত্ববোধ আছে। একটা সুন্দরী শিক্ষিত মায়ারে নিজের সাথে করে নিয়ে আসছে, কিন্তু বিবাহ কইরা বউ হিসাবে মর্যাদা দেওয়ার মরটুকু তার নাই। শোনেন, একটা কথা আগেও বলছি, মায়া মানুষের বেশি কথা বলা আমার অপছন্দ, কিন্তু তার চেয়েও বেশি অপছন্দ হইল কোন পুরুষ যদি মায়া মানুষে তার প্রাপ্য সম্মানটুকু না দেয়। সেইটা যে ছেলে নিজের ফ্যামিলির সামনে আপনার অপমান করতে পারে, তার সাথে ঘর সংসার করা আর নিজের জীবন ধ্বংস করা একই কথা। যাবার গেলে আর একবার স্মরণ করে দিতে চাই, আজকেই সন্ধ্যার মধ্যে এই বাড়ি ভাড়ার পুরোটা টাকা আমাকে বুঝাই দেবেন ভালোই। আর যদি দিতে না পারেন, তাহলে কালকে কোনো ঝামেলা না করিয়া সসম্মানে এই বাড়ি থেকে 2 জন বিদায় হবেন। আমি চললাম। ঠিলামি আমি একদম পছন্দ করি না। হ্যালো রাশা, তুমি কোথায়? আর তোমার মা কোথায়? ইমতিয়াজ আঙ্কেল, মাম্মাম কথা বলতেছে না। ইমতিয়াজ আঙ্কেল, হোয়াট? রাশা, এগুলো কি বলছো তুমি? জেসমিন কথা বলছে না মানে? না আঙ্কেল, মাম্মাম কথা বলতেছে না, মাম্মাম চোখ খুলতেছে না। কি বলতেছো তুমি নাহিয়ান? আন্টির ক্যান্সার? ও মাই গড, আন্টি তো রাশার সব। আন্টির কিছু হয়ে গেলে রাশা তো একদম ভেঙে পড়বে। জেসমিন ঠিক আছে তো? তোমাকে তো খুব চিন্তিত লাগছে। না, লুকাচ্ছ না তো কিছু আমার কাছে? না, ঠিক আছে, মানে শুধু ওষুধের টাইমটা নিয়ে আমি একটু ওরিড আর কি।